শুরু করছি হ্যারি পটার সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন। বইটি লিখেছেন আমাদের প্রিয় লেখিকা জে.কে. রাউলিং। প্রথম অধ্যায়, সেই ছেলেটি। জায়গার নাম প্রিভেট ড্রাইভ, বাড়ি নাম্বার 4। সেখানে বসবাস করেন ডার্সি দম্পতি। এই দম্পতি গর্ব করে বলেন যে তারা খুবই স্বাভাবিক মানুষ। তারা কোনো অলৌকিক ঘটনা বা ভূতপ্রেত জাতীয় কিছুতেই বিশ্বাস করেন না। এগুলো তাদের কাছে অর্থহীন। মিস্টার ডার্সলি হলেন গ্রুনিংস নামের একটি ড্রিল কোম্পানির পরিচালক। তিনি দেখতে বেশ লম্বা এবং মোটা। তার বিশাল গোঁফ, তবে তার ঘাড় নেই বললেই চলে। অপরদিকে তার স্ত্রী মিসেস ডার্সলি একটু হালকা পাতলা, চুল বাদামি। তার ঘাড়টা অস্বাভাবিক লম্বা, এটি তার খুব কাজে লাগে। তিনি ঘাড় বাঁকিয়ে বাগানের খোঁজ খবর করেন। পাড়া প্রতিবেশীরা কে কী করছে তা জানতে গোয়েন্দাগিরি করেন। ডার্সলি দম্পতির একমাত্র ছেলের নাম ডাডলি। তারা বলেন এমন ছেলে হাজারে একটা মেলে। ডার্সলি পরিবার যা চান তার সবই পান, কিন্তু তাদের একটি গোপন বিষয় আছে। তারা চান না এই বিষয়টা কেউ জানুক। তারা প্রতি মুহূর্তেই ভয়ে ভয়ে থাকেন তাদের ওই গোপন বিষয়টা বুঝি কেউ জেনে ফেলল। পটার পরিবারের ব্যাপারে তারা বরাবরই অত্যন্ত স্পর্শকাতর। মিসেস পটার হচ্ছেন মিসেস ডার্সলির বোন, তবে দীর্ঘদিন তাদের দেখা সাক্ষাৎ ছিল না। মিসেস ডার্সলি এমন ভাব দেখাতেন যেন তার কোনো বোনই নেই, কারণ তার বোন এবং তার নিষ্কর্মা স্বামীর সাথে মিসেস ডার্সলি বা তার স্বামীর বিন্দুমাত্র মিল ছিল না। পটার পরিবারের কেউ যদি তাদের বাড়িতে এসে পড়ে তাহলে তারা পাড়া প্রতিবেশী কী বলবে এ নিয়ে মিসেস ডার্সলি ভয়ে ভয়েই থাকতেন। ডার্সলি পরিবার জানতেন যে পটার দম্পতির একটা ছোট্ট ছেলে আছে। তারা কখনই এই ছেলেটিকে দেখেননি। এই ছোট ছেলেটির কারণে ডার্সলি পরিবার নিজেদেরকে পটার পরিবার থেকে দূরে রাখতেন। তারা চাননি যে তাদের ছেলে ডাডলি পটার পরিবারের ছেলেটির সাথে মেলামেশা করে। আমাদের গল্পের সূচনা মঙ্গলবারে। দিনটি ছিল মেঘলা। এই মেঘলা দিনে কখনই মনে হয়নি ওই দিনই কিছুক্ষণ পর দেশে অদ্ভুত বা রহস্যজনক কিছু ঘটবে। মিস্টার ডার্সলি গুনগুন করছিলেন এবং কাজে যাওয়ার জন্য তার বিরক্তিকর টাইটা বাঁধছিলেন। তাদের পুত্র ডাডলি ঘর কাঁপিয়ে চিৎকার করছিল। মিসেস ডার্সলি গল্প থামিয়ে বেশ কসরত করে চিৎকাররত ডাডলিকে একটি উঁচু চেয়ারে বসালেন। সে সময় তারা কেউই লক্ষ্য করেননি যে একটি বাদামি রঙের পেঁচা তার পাখা ঝাপটাতে ঝাপটাতে তাদের ঘরের জানালায় এসে বসেছে। সকাল 8:30টায় মিস্টার ডার্সলি অফিসে যাওয়ার আগে তার ব্রিফকেস হাতে নিয়ে মিসেস ডার্সলির চিবুকে চুমু দিলেন। একই সঙ্গে পুত্র ডাডলিকে তিনি বিদায়ী চুমু দিতে চেষ্টা করে ব্যর্থ হলেন। ডাডলি তখন খাচ্ছিল আর এদিক সেদিক দেয়ালের দিকে ছুঁড়ে মারছিল। পুত্রকে হাই বলে মিস্টার ডার্সলি ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর গাড়িতে চড়ে সোজা অফিসের দিকে রওনা হলেন। মিস্টার ডার্সলির কাছে আজ সব কিছু যেন অদ্ভুত মনে হচ্ছে। তিনি গাড়ি থেকে দেখতে পেলেন রাস্তায় একটি বিড়াল মানচিত্র পড়ছে। ডার্সলি বুঝতে পারলেন না তিনি সত্যি কি দেখছেন। তিনি তার মাথা পাকালেন, কিন্তু একই দৃশ্য। প্রায় প্রিভেট ড্রাইভের কোনায় আরও একটি বিড়াল দাঁড়িয়ে আছে। এবার কোনো মানচিত্র নেই। ডার্সলি বুঝতে পারলেন না ঠিক কী ঘটছে। এটা কি কোনো ভজবাজি? ডার্সলি ঠিক বুঝে উঠতে পারছেন না। তিনি চোখ কচলিয়ে বিড়ালটার দিকে তাকালেন। বিড়ালটাও তার দিকে তাকালো। ডার্সলির গাড়ি তখন সামনে এগুচ্ছে। তিনি যখনই গাড়ির আয়নায় চোখ রাখছেন তখনই বিড়ালটাকে দেখছেন। বিড়ালটা রাস্তার ফলক দেখছে, প্রিভেট ড্রাইভের নং, কিন্তু বিড়ালের তো পড়ার কথা নয়, মানচিত্রও দেখার কথা নয়। কোনো ঘরের মধ্যে আছেন কি না তা বোঝার জন্য মিস্টার ডার্সলি শরীরকে ঝাঁকুনি দিয়ে বিড়াল বিষয়টাকে মাথা থেকে তাড়ালেন। তার মাথায় এখন একটাই চিন্তা, ড্রিলের বড় অর্ডারটা আজ তার পাওয়ার কথা। মিস্টার ডার্সলির মগজ থেকে আবার ড্রিলের চিন্তা উধাও। তিনি গাড়ি থেকে রাস্তায় দেখলেন লোকজন অদ্ভুত ঢলা পোশাক পরে পায়চারি করছে। চারদিকে সকালের যানজট। কাউকে অদ্ভুত পোশাক পরতে দেখলে ডার্সলি খুব বিরক্ত হন। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে তিনি বাইরে অদ্ভুত পোশাক পরা লোকজনদের দেখতে লাগলেন। লক্ষ্য করলেন তাদের মধ্যে কেউই বয়সে তরুণ নয়। এতে তিনি আরও ক্ষেপে গেলেন। কিছুক্ষণ পর সড়কে যানজট মুক্ত হলো। অবশেষে অফিসে পৌঁছলেন। অফিসে পৌঁছা মাত্রই তার মাথায় ড্রিলের চিন্তা ফিরে এলো। মিস্টার ডার্সলি সবসময় জানালার দিকে পেছন ফিরে বসেন। তার অফিস 10 তলায়। যদি তিনি সেখানে না বসতেন তাহলে ড্রিলের প্রতি মনোযোগ দেওয়া আরও কঠিন হতো।
তিনি যদিও কোনো পেঁচা দেখতে পেলেন না, কিন্তু পথের লোকজন দিনের আলোয় পেঁচা দেখছিল। তারা হাঁ করে উপরে আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের অনেকেই হয়তো জীবনে কখনো রাতের বেলাও পেঁচা দেখেননি। অথচ ডার্সলি নিজে খাঁটি পেঁচামুক্ত একটি সকাল কাটালেন। অফিসে একে একে 5 জনকে বকাঝকা করলেন। এরপর ডার্সলি কয়েকটা জরুরি ফোন করলেন। আরও খানিক্ষণ চিৎকার চেঁচামেচি করলেন। মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত তার মন মেজাজ খুবই ফুরফুরে ছিল। তিনি ভাবলেন হাত পা ছাড়াবার জন্য একটু হেঁটে আসা দরকার। তিনি বেকারি থেকে মিষ্টি রুটি কেনার জন্য পথে নামলেন। অদ্ভুত পোশাকের লোকদের কথা তিনি তখন ভুলেই গেলেন। বেকারির সামনে কয়েকজনকে অদ্ভুত পোশাকে দেখে তার আবার তাদের কথা মনে পড়ল। তিনি কড়া দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। তার রাগের কারণ তিনি বুঝতে পারলেন না, তবে তাদের দেখে বিরক্ত হলেন। লোকগুলো উত্তেজিত স্বরে বকাবকি করছিল। মনে হলো তারা পটারের কথা বলছে। মিস্টার ডার্সলি কানে ভেসে এলো, পটাররা? হে, ঠিক, এটাই আমি শুনেছি। হে তাদের ছেলে হ্যারি। এসব কথা শুনে মিস্টার ডার্সলি স্তব্ধ হয়ে গেলেন। ভয় তাকে গ্রাস করলো। যারা ফিসফিস করছিল তিনি তাদের দিকে তাকালেন। একবার ভাবলেন কিছু জিজ্ঞেস করবেন, পরে ভাবলেন জিজ্ঞেস না করাই ভালো। মিস্টার ডার্সলি রাস্তা পার হলেন এবং দ্রুত বেগে অফিসের দিকে ছুটলেন। অফিসে ঢুকেই সচিবকে বললেন তাকে কেউ যেন বিরক্ত না করে। তিনি টেলিফোন হাতে নিয়ে বাসায় ফোন করার জন্য ডায়াল ঘোরালেন। পর মুহূর্তেই মত পাল্টে রিসিভার রেখে দিলেন। এরপর গফে তা দিতে দিতে ভাবলেন এসব চিন্তা বোকামি ছাড়া কিছুই নয়। পটার তো বিশেষ কোনো নাম নয়। অনেক লোকের নামই পটার হতে পারে এবং হ্যারি নামে তাদের ছেলে থাকতে পারে। তার নাম পটার না হয়ে হার্ভে বা হ্যারল্ডও হতে পারত, কিন্তু ছেলেটিকে তিনি এখন পর্যন্ত দেখেননি। এসব কথা জানিয়ে মিসেস ডার্সলিকে ভয় পাইয়ে দেবার কোনো কারণ নেই। তার বোনের নাম উচ্চারণ করলে মিসেস ডার্সলি ঘাবড়ে যান। এজন্য তিনি স্ত্রীকে দোষ দিচ্ছেন না। তার জায়গায় হলে হতো তিনিও তাই করতেন। বিকেলে তিনি কাজে আর মনোযোগ দিতে পারলেন না। 5টায় যখন অফিস থেকে বের হলেন তখনও চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। অফিস থেকে বেরোবার সময় দরজার বাইরে একটা লোকের সঙ্গে তার ধাক্কা লাগলো। লোকটা প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিল। তার দিকে তাকিয়ে মিস্টার ডার্সলি বললেন, দুঃখিত। কয়েক সেকেন্ড পর মিস্টার ডার্সলি খেয়াল করলেন যে লোকটা বেগুনি রঙের আলখাল্লা পড়েছে। মাটিতে প্রায় পড়ে গেলেও লোকটাকে বিন্দুমাত্র বিচলিত মনে হলো না, বরং তার মুখে স্মিত হাসির রেখা। বলল, স্যার, দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো কিছুই আজ আমাকে বিচলিত করতে পারবে না। আনন্দ করুন, ফুর্তি করুন। অবশেষে ইউ নো হু বিদায় নিয়েছে। আপনার মতো জাদুতে অবিশ্বাসী মাগলদেরও আজ আনন্দ করা উচিত। এই শুভ দিনে, শুভ দিন। বৃদ্ধ লোকটা রাস্তার মাঝখানে মিস্টার ডার্সলিকে বুকে জড়িয়ে ধরল, পরে ছেড়ে দিয়ে আবার হাঁটতে থাকলো। মিস্টার ডার্সলি অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন। এক অদ্ভুত লোক তাকে রাস্তায় বুকে জড়িয়ে ধরে রয়েছে। লোকটা তাকে আবার মাগলও বলছে। সব কিছু তার কাছে ধাঁধার মতো মনে হচ্ছে। তিনি দ্রুত বেগে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হলেন। ভাবলেন হয়তো এ সব কিছুই কল্পনা, তবে তাই বা হয় কী করে? তিনি তো এসব আজগবি কল্পনায় বিশ্বাস করেন না। গাড়ি নিয়ে 4 নম্বর বাড়িতে প্রবেশ করতে প্রথমে বিড়ালটা তার নজরে পড়ল। বিড়ালটা ছিল বাগানের দেয়ালের উপর বসা। ডার্সলি নিশ্চিত যে এটা কি তিনি সকালে দেখেছিলেন। এর চোখের দিকে চারদিকে একই চিহ্ন। বিড়ালটা দেখেও তার কোনো ভাবান্তর হলো না। হিস! বিড়ালটার উদ্দেশ্যে তিনি জোরে শব্দ করলেন। নড়ল না, বরং তার দিকে তির্যক দৃষ্টিতে তাকালো। তিনি ভাবলেন এটা তো বিড়ালের স্বাভাবিক আচরণ নয়। আবার ব্যাপারটা মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলেন। বাড়ির ভেতরে প্রবেশ করার সময়ও ডার্সলি ভাবলেন এতক্ষণ যা কিছু ঘটেছে তার কিছুই স্ত্রীকে বলবেন না। সুন্দর স্বাভাবিকভাবেই মিসেস ডার্সলির দিনটা কাটল। রাতে খাবার সময় তিনি স্বামীকে প্রতিবেশিনী ও তার কন্যার ঝগড়ার আদ্যপান্ত বললেন। ডাডলি যে একটা নতুন শব্দ শিখেছে তাও তিনি উল্লেখ করলেন। মিস্টার ডার্সলি স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। ডাডলি যখন ঘুমিয়ে পড়ল সন্ধ্যার শেষ খবর শোনার জন্য, তখন তিনি বসার ঘরে গেলেন। খবরে শোনা গেল পাখি বিশারদগণ লক্ষ্য করেছেন যে পেঁচা আজ অস্বাভাবিক আচরণ করেছে। পেঁচা রাতের পাখি, দিনের আলো একে খুব কমই দেখা যায়, কিন্তু আজ সকালেই অনেক পেঁচা উঠতে দেখা গেছে। বিশেষজ্ঞরা পেঁচার আচরণের আকস্মিক পরিবর্তনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। সংবাদ পাঠক হাসতে হাসতে পেঁচাকুলের এ আচরণকে গভীর রহস্যময় বলে উল্লেখ করলেন। আবহাওয়াবিদরা জানালেন, আমরা এ সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আজ পেঁচা এখানে শুধু অস্বাভাবিক আচরণ করেছে তাই নয়, কেন্ট, ইয়র্কশায়ার ও ডান্ডি থেকেও দর্শকরা ফোন করে একই খবর জানিয়েছে। আবহাওয়ার খবরে বলা হলো আজ অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে।
দূর দূরান্ত থেকে ফোনে শ্রোতারা আমাদের জানিয়েছেন যে গতকাল বৃষ্টির পরিবর্তে তারকা গলাবর্ষণের শব্দ শোনা গেছে। লোকজন আতশবাজি পুড়িয়ে আনন্দ করেছে। অবশ্য আজকের রাতেও বৃষ্টি হবে। মিস্টার ডার্সলি তার আরাম কেদারায় শক্ত হয়ে বসলেন এবং ভাবলেন, সারা ব্রিটেনেই তারকা গলাবর্ষিত হচ্ছে। রাতের পেঁচা কেন দিনে উড়ে বেড়াচ্ছে? সর্বত্রই কি অদ্ভুত আলখাল্লা পড়া রহস্যময় লোক? পটারকে নিয়ে ফিসফিসে নেই। 2 কাপ চা নিয়ে মিসেস ডার্সলি বসার ঘরে প্রবেশ করলেন। চায়ে মোটেই স্বাদ হয়নি। মিস্টার ডার্সলি ভাবলেন স্ত্রীকে কিছু বলা দরকার। তিনি তার গলা পরিষ্কার করে সংকোচের সাথে শুরু করলেন, পেতুনিয়া প্রিয়তমা, তুমি কি ইদানিং তোমার বোনের কোনো খবর টবর পেয়েছ? তিনি যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই তার স্ত্রী ব্যথিত ও ক্ষুব্ধ চোখে তাকালেন। ডার্সলি দম্পতি বোঝাতে চাইতেন মিসেস ডার্সলির কোনো বোন নেই। তারা কখনোই বিষয়ে আলোচনা করতেন না। না, হঠাৎ একথা কেন? মিসেস ডার্সলির আগত স্বরে প্রশ্ন করলেন। মিস্টার ডার্সলি আমতা আমতা করে বললেন, আজকাল খুব আজগবি খবর শোনা যাচ্ছে, বুঝলে? পেঁচা, তারকা, গলাগুলি এবং আজ শহরে অদ্ভুত পোশাক পরা লোককে দেখলাম। কথার মাঝখানে থামিয়ে মিসেস ডার্সলি বললেন, তাই? মিসেস ডার্সলি নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলেন। মিস্টার ডার্সলি ভাবলেন, পটার সম্পর্কে যেসব কথা আজকে শুনেছেন তা স্ত্রীকে বলবেন কিনা। তিনি সিদ্ধান্ত নিলেন এ ব্যাপারে কথা না বলাই ভালো। তারপর খুব হালকাভাবে বললেন, তাদের ছেলেটা ডাডলির বয়সী হবে না? মিসেস ডার্সলি শুকনো কণ্ঠে জবাব দিলেন, আমার মনে হয় তাই। তার নাম কি? হার্ডওয়ার্ড না কি যেন? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো নাম হ্যারি। অনেকেই এ নাম রাখে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, মিস্টার ডার্সলি উত্তর দিলেন। তার বুক কাঁপছিল। এই নামটি তো তিনি শুনেছেন। আমি তোমার সাথে একমত। অপরের তলায় ওঠার সময় মিস্টার ডার্সলি এই বিষয়ে আর কোনো কথা বললেন না। মিসেস ডার্সলি যখন স্নানের ঘরে, মিস্টার ডার্সলি তখন সবার ঘরে জানালা দিয়ে বাড়ির সামনের বাগানের দিকে তাকালেন। বিড়ালটা তখনও সেখানে আছে। বিড়ালটা প্রিভেট ড্রাইভের দিকে এমনভাবে তাকাচ্ছে যে মনে হচ্ছে বিড়ালটা কোনো কিছুর প্রতীক্ষা করছে। এসব কি তার কল্পনা, নাকি এর সাথে পটারদের কোনো যোগসূত্র আছে? সত্যি যদি যোগসূত্র থাকে, তার ঝামেলাটা কিভাবে মোকাবেলা করবে সে কথা তিনি ভাবতেও পারছেন না। ডার্সলি দম্পতি ঘুমোতে গেলেন। মিসেস ডার্সলি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়লেন, কিন্তু মিস্টার ডার্সলি সহজে ঘুম এলো না। না ঘুমিয়ে তিনি আকাশ পাতাল ভাবতে লাগলেন। তিনি নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলেন এবং ভাবলেন যে আজকের অদ্ভুত ঘটনাগুলোর সঙ্গে পটারদের যদি কোনো যোগসূত্র থেকেও থাকে তাহলেও তাদের কিছু যায় আসে না। তাদের কিছুতেই তার কাছে বা তার স্ত্রীর কাছে আসার কোনো কারণ নেই। তিনি এবং তার স্ত্রী পটারদের সম্পর্কে কী ধারণা রাখেন তা তাদের জানা আছে। পটাররা তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তার ধারণা সঠিক ছিল না। মিস্টার ডার্সলি ক্রমশ অস্বস্তিকর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেও বাইরে দেয়ালের উপর বিড়ালটা চোখে বিন্দুমাত্র ঘুম ছিল না। বিড়ালটা মূর্তির মতো বসেছিল। তার নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ ছিল প্রিভেট ড্রাইভের কোণায়। পরের রাস্তায় গাড়ির দরজায় সজোরে শব্দ হওয়া কিংবা দুটো পেঁচা এসে না বসা পর্যন্ত সে নড়ল না। প্রকৃতপক্ষে প্রায় মধ্যরাত পর্যন্ত বিড়ালটা দেয়ালের উপর বসেছিল। বিড়ালটা যেখানে বসেছিল তার কাছাকাছি হঠাৎ একজন লোককে দেখা গেল। লোকটা এমনভাবে উদয় হলো যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। বিড়ালটা লেজ নাড়ল এবং তার চোখ ছোট হয়ে এলো। প্রিভেট ড্রাইভে এ ধরনের লোক এর আগে কখনো দেখা যায়নি। লোকটা দেখতে লম্বা ও পাতলা। রূপলি চুল ও দাড়ি দেখে সহজে অনুমান করা যায় যে লোকটা বৃদ্ধ। তার লম্বা চুল ও দাড়ি তার কোমর পর্যন্ত ঠেকেছে। লোকটা লম্বা ও ঢলা পোশাক পরেছেন। তার গোলাপি রঙের পোশাক এত লম্বা যে মাটি স্পর্শ করছিল। তার চোখ ছিল হালকা ও উজ্জ্বল। চশমার ভেতর দিয়ে আলো ঠিকরে পড়ছিল। তার নাক বেশ লম্বা আর একটু খাদা ধরনের। তার নাক দেখে মনে হয় এটা অন্তত 2 বার ভেঙেছে। এই লোকটির নাম আলবাস ডাম্বলডোর। তিনি তার আলখাল্লার বিভিন্ন পকেটে অতিপাতি করে কি যেন খুঁজছিলেন। মনে হয় ডাম্বলডোর বুঝতে পারেননি তিনি যে সড়কে এসেছেন সেখানে তার নাম থেকে শুরু করে জুতা পর্যন্ত প্রতিটা জিনিসই অবাঞ্ছিত। তিনি বুঝতে পারলেন যে কেউই তাকে লক্ষ্য করছে। হঠাৎ বিড়ালটার দিকে তার দৃষ্টি পড়ে। বিড়ালটা সড়কের অপর দিক থেকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়ালটাকে দেখে তিনি খুব মজা পেলেন। তিনি মনে মনে হাসলেনও। বিড়বিড় করে বললেন, আমার জানা উচিত ছিল। ডাম্বলডোর তার জামার পকেটে যা খুঁজছিলেন এবার হাত দিয়ে তা পেলেন, একটা রূপোর সিগারেট লাইটার। তিনি লাইটারের মৃদু চাপ দিলেন। তার সঙ্গে সঙ্গে রাস্তার কাছে বাতিটা নিভে গেল। এভাবে তিনি মোট 12 বার লাইটারে চাপ দিলেন। রাস্তার সব বাতি নিভে গেল।
অবশিষ্ট আলো বলতেছিল বিড়ালটার দুটি চোখ। গোল কুতকুতে চোখের মিসেস ডার্সলি বা অন্য কেউ যদি তখন বাইরে তাকাতেন, তাহলেও নিচের ফুটপাতে অন্ধকারে কী ঘটছে তা তারা দেখতে পেতেন না। লাইটারটা পকেটে ভরে এরপর ডাম্বেলডোর রাস্তার শেষ প্রান্তে 4 নম্বরে এসে বিড়ালটার পাশের দেয়ালের উপরে বসলেন। বিড়ালটার দিকে না তাকিয়ে ডাম্বেলডোর বললেন, অধ্যাপক ম্যাকগনালগল, অবাক কাণ্ড, আপনি এখানে? এরপর তিনি বিড়ালটার দিকে স্মিথ হাসে তাকালেন। কিন্তু এ কি, বিড়ালের কোনো নাম নিশানা নেই। তার সামনে দাঁড়িয়ে আছেন রাশভারী এক মহিলা। তার চোখে 4 কোণা চশমা, এমন চৌকো 4 কোণা চিহ্ন বিড়ালের চোখের চারপাশেও ছিল। তার গায়ে সবুজ পান্না রঙের আলখাল্লা, তার কালো চুল ঝুঁটি বাঁধা, চেহারা একটু বিধ্বস্ত ভাব। মহিলা প্রশ্ন করলেন, আমি এখানে আছি এটা আপনি কি করে জানলেন? ডিয়ার প্রফেসর, আমি কখনো কোনো বিড়ালকে এত শক্তভাবে বসে থাকতে দেখিনি। ম্যাকগনালগল বললেন, আপনিও যদি সারাদিন ইটের দেয়ালের ওপর বসে থাকতেন তাহলে আপনাকেও এতটা শক্ত থাকতে হতো। সারাদিন? তাহলে আপনি কখন আনন্দ করলেন? আমি এখানে আসার পথে এক ডজন ভোজ ও পার্টি দেখে এসেছি। প্রফেসর ম্যাকগনালগল ঘৃণাসূচক নাক সিটকলেন। হ্যাঁ, সবাই উৎসবে তো করবে। অধৈর্য কণ্ঠে তিনি বললেন, আপনি বলেছিলেন তাদের আরও সতর্ক থাকা উচিত, কিন্তু তারা সতর্ক হলো না। হ্যাঁ, এমন কিছু যে ঘটেছে মগলারাও তা বুঝতে পেরেছে, এটা তাদের নজরে এসেছে। অধ্যাপক ম্যাকগনালগল ডার্সলি পরিবারের অন্ধকার সবার ঘরের জানালার দিকে তাকালেন। তারপর তিনি মন্তব্য করলেন, পেঁচার ঝাঁক, তারকার গলা, এগুলো আমি শুনেছি। তারা একেবারে বোকা নয়, তাদের চোখে কিছু না কিছু ধরা পড়বেই। তারকা গলা গিয়ে পড়ল ক্যান্টে। আমি বাজি ধরতে পারি এগুলি ডিডালুস ডিগলের কাজ। কখনো তার বুদ্ধিশুদ্ধি ছিল না। তাকে দোষ দিয়ে লাভ নেই, ডাম্বলডোর নম্র স্বরে বললেন। গত 11 বছর উৎসব করার মতো কোনো সুযোগই আমরা পাইনি। আমি সেটা জানি, অধ্যাপক ম্যাকগনালগল খানিকটা রেগেই জবাব দিলেন। তবে এটা মাথা গরম করার কোনো বিষয় নয়। সবাই একেবারেই অসতর্ক ছিল। এমনকি প্রকাশ্য দিবালোকে রাস্তায় বের হওয়া, তাও মাগলদের পোশাক না পরে, গুজব ছড়ানো। তিনি ডাম্বলডোরের দিকে তীব্র তির্যক দৃষ্টিতে তাকালেন। তার ধারণা ছিল ডাম্বলডোর তাকে কিছু বলবেন, কিন্তু তিনি কিছুই বললেন না। তাই ম্যাকগনালগল বলেই চললেন, খুবই ভালো হতো যদি ওই দিন ইউনোহু অদৃশ্য হয়ে যেত। মগলরা আমাদের সম্পর্কে সব জেনে গেছে। আমার মনে হয় ডাম্বলডোর সে সত্যিই চলে গেছে। আমারও তাই মনে হয় সে চলে গেছে, ডাম্বলডোর জবাব দিলেন। সেজন্য তাকে ধন্যবাদ জানানো উচিত। তারপর একটু থেমে বললেন, আপনাকে কি শরবতি লেবু দেব? কি? ম্যাকগনালগল অবাক হয়ে জিজ্ঞেস করলেন। শরবতি লেবু, এটা মাগলদের প্রিয়, আমি খুব পছন্দ করি। না ধন্যবাদ, ম্যাকগনালগল শীতল কণ্ঠে জবাব দিলেন। তিনি মনে করেন না একটা শরবতি লেবু খাওয়ার সময়। একটু থেমে বললেন, আমি যেমন বলি, যদি ইউনোহু চলে গিয়েও থাকে। প্রিয় অধ্যাপক, আপনার মতো বিচক্ষণ ব্যক্তির উচিত তাকে নাম ধরে ডাকা। ইউনোহু কি কোনো নাম হলো? আপনি গত 11 বছর ধরে সবাইকে এটা বোঝাবার চেষ্টা করছি যে তাকে আর আসল নাম ধরেই ডাকা উচিত। তার আসল নাম ভলডেমর্ট, ডাম্বলডোর বললেন। অধ্যাপক ম্যাকগনালগল কুণ্ঠিত হলেন। ডাম্বলডোর দুটি শরবতি লেবু খসা ছাড়িয়ে খেলেও ম্যাকগনালগল সেদিকে তাকালেন না। আপনি যদি ইউনোহু বলতে থাকেন তাহলে সব কিছুতে বিভ্রান্তি দেখা দেবে। আমি ভলডেমর্ট এর নাম বলতে ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। কিন্তু এতে কোনো কাজ হয়নি, অধ্যাপক ম্যাকগনালগল বললেন, কিছুটা ক্লান্তি আর কিছুটা বিস্ময় নিয়ে। আপনি অন্যদের থেকে ভিন্ন। সবাই জানে, একমাত্র আপনিই জানেন ভলডেমর্ট ভয় পেয়েছিলেন। আপনি আমার সম্পর্কে বাড়িয়ে বলছেন, ডাম্বলডোর শান্তভাবে জবাব দিলেন। ভলডেমর্ট এমন ক্ষমতা ছিল যা আমার কোনোদিনই হবে না, কারণ আপনি খুব ভালো, এত মহৎ যে সে ক্ষমতা আপনি ব্যবহার করেন না। এটা ভাগ্যের কথা যে এখন সব অন্ধকার। খুবই লজ্জা পাচ্ছি আপনার কথায়। মাদাম পমফ্রে আমার কান ঢাকা টুপির প্রশংসা করার পর এত লজ্জা আমি আর কখনোই পাইনি। ম্যাকগনালগল ডাম্বলডোরের দিকে শানিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুজব যেভাবে ছড়াচ্ছে তার সামনে পেঁচারা কিছুই নয়। আপনি কি জানেন সবাই কি বলাবলি করছে? তারা বলছে সে কোথায় গেছে। গেছে কোথায়?
মনে হয় অধ্যাপক ম্যাকগোনালগল এখন ডাম্বলডোরকে বলতে চান কেন তিনি সারাদিন বিড়ালের ছদ্মবেশে কনকনে শীতের মধ্যে দেয়ালের ওপর বসেছিলেন। সবাই যা বলাবলি করছিল তিনি তা বিশ্বাস করবেন না যতক্ষণ না ডাম্বলডোর সেটাকে সত্যি বলেন। ডাম্বলডোর কিন্তু কোনো কথা না বলে আরেকটা শরবতি লেবু মুখে তুলেলেন। তারা বলছিল, অধ্যাপক ম্যাকগোনালগল বললেন, গতরাতে ভলডেমর্ট গোডরিক্স হলতে গিয়েছিলেন পটারদের সন্ধানে। গুজব ছড়ানো হয়েছে যে লিলি এবং জেমস পটার মৃত। ডাম্বলডোর তার মাথা নত করলেন এবং অধ্যাপক ম্যাকগোনালগল দীর্ঘশ্বাস ছাড়লেন। লিলি আর জেমস মারা গেছে একথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি এটা বিশ্বাস করতে চাই না। ওহ আলবাস। ডাম্বলডোর কাছে গিয়ে তার কাঁধ মৃদু স্পর্শ করে ভারী কণ্ঠে বললেন, আমি জানি আপনার কাছে খবরটা কত বেদনাদায়ক। কম্পিত কণ্ঠে অধ্যাপক ম্যাকগোনালগল বললেন, এটাই শেষ নয়। তারা বলছিল যে সে পটারের ছেলে হ্যারি পটারকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু তার সে চেষ্টা সফল হয়নি। কেন হয়নি তা কেউই বলতে পারছে না। যখন হ্যারি পটারকে হত্যা করা গেল না, তখনই ভ্যালডেমর্ট ক্ষমতা কিছুটা হলেও হ্রাস পেল। এই কারণেই সে চলে গেছে। ডাম্বলডোর গম্ভীরভাবে মাথা নাড়লেন। এটা কি সত্যি? ম্যাকগোনালগল দ্বিধাজড়িত কণ্ঠে বললেন, সে তো সবাইকে হত্যা করেছে, কেবল ওই ছোট্ট ছেলেটাকে হত্যা করতে পারেনি। এটা সত্যিই বিস্ময়কর হ্যারি যে বেঁচে গেল। এটা সত্যিই অভাবনীয়। আমরা কেবল অনুমান করতে পারি, ম্যাকগোনালগল বললেন, হয়তো সত্যিটা কখনই জানতে পারবো না। অধ্যাপক ম্যাকগোনালগল একটা রুমাল বের করে তার চশমার ভেতর দিয়ে চোখ মুছলেন। ডাম্বলডোর পকেট থেকে সোনালি ঘড়ি বের করে মনোযোগ দিয়ে দেখলেন। ঘড়িটা আবার পকেটে রেখে বললেন, হ্যাগ্রিড দেরি করছে। সে নিশ্চয়ই আপনাকে বলেছিল যে আমি এখানে থাকব। হ্যাঁ, ম্যাকগোনালগল জবাব দিলেন, আমি জানি। আপনি আমাকে বলবেন না আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, আমি হ্যারিকে তার আঙ্কেল এবং আন্টের কাছে দিয়ে যাবার জন্য এখানে এসেছি। হ্যারির আত্মীয়ের মধ্যে এখন সে একমাত্র তারাই আছেন যারা এখানে থাকে। আপনি নিশ্চয়ই তাদের কথা বলছেন না? 4 নম্বর বাড়ি দেখিয়ে উদ্বিগ্ন কণ্ঠে অধ্যাপক ম্যাকগোনালগল বললেন, ডাম্বলডোর, আপনি যা ভাবছেন তা করা ঠিক হবে না। আমি সারাদিন ধরে তাদের লক্ষ্য করছি। ওরা দুজন আমাদের মতো নয়। ওদের একটা ছেলে আছে। সে তো আজকে সারা পথ ওর মাকে লাথি মেরেছে আর চিৎকার করেছে মিষ্টির জন্য। হ্যারি পটার এখানে আসবে এবং থাকবে ভাবাও যায় না। এটাই তার জন্য উপযুক্ত স্থান, ডাম্বলডোর বললেন। যখন হ্যারি বড় হবে তখন তার আঙ্কেল আন্ট তাকে সব ব্যাখ্যা করে বলতে পারবেন। আমি তাদেরকে একটা চিঠি দিয়েছি। চিঠি? ম্যাকগোনালগল অবাক হয়ে জানতে চাইলেন, আপনি কি সত্যিই মনে করেন একটা চিঠি সব কিছু ব্যাখ্যা করার জন্য যথেষ্ট? এই লোকগুলো কোনোদিনই হ্যারি পটারকে বুঝতে পারবে না, তবে একদিন সে কিংবদন্তি হবেই। আজকের দিনটাকে যদি হ্যারি পটারের দিন বলে ঘোষণা করা হয়, আমি বিন্দুমাত্র অবাক হব না। ভবিষ্যতে হ্যারিকে নিয়ে যে বই লেখা হবে তা পৃথিবীর প্রতিটি শিশু পড়বে। আপনি ঠিকই বলেছেন অধ্যাপক ম্যাকগোনালগল, ডাম্বলডোর বললেন। একটা ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু বিখ্যাত হয়েছে। একটা ছোট ছেলেকে মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। অধ্যাপক ম্যাকগোনালগল বললেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু ছেলেটাকে এখানে কিভাবে আনবেন? তারপর তিনি ডাম্বলডোরের আলখালের দিকে এমনভাবে তাকালেন যে মনে হলো তিনি হ্যারিকে তার পোশাকের ভেতরে লুকিয়ে রেখেছেন। হ্যাগ্রিড তাকে নিয়ে আসছে, ডাম্বলডোর জবাব দিলেন। এমন একটা কঠিন বিষয়ে হ্যাগ্রিডের উপর আস্থা রাখা কি ঠিক হবে? অধ্যাপক ম্যাকগোনালগল জানতে চাইলেন। হ্যাগ্রিডের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, ডাম্বলডোর জবাব দিলেন। আমি তাকে অবিশ্বাস করি না, অধ্যাপক ম্যাকগোনালগল বললেন, তবে সে তো ভুলও করতে পারে। কিছু সময় নীরবে কাটল। তারপর বাইরে মোটর বাইকের শব্দ শোনা গেল। মোটর বাইক থেকে হ্যাগ্রিড নামলেন। মোটর বাইকটা অনেক বড় হলেও হ্যাগ্রিডের জন্য একটা নস্যে মাত্র। হ্যাগ্রিড এমনিতে যথেষ্ট লম্বা, সাধারণ লোকের তুলনায় 5 গুণ মোটা, কালো ঝাঁকড়া চুল, দাড়িতে তার সারা মুখ ঢেকে গেছে। তার হাত ডাস্টবিনের ঢাকনির মতো চেওড়া। বুট পরা অবস্থায় তার পা দেখলে মনে হবে শিশু ডলফিন। তার বাহু দেখলে মনে হবে কয়েকটা কম্বলের বান্ডিল। অবশেষে তুমি এসেছো? আশ্বস্ত হয়ে ডাম্বলডোর হ্যাগ্রিডের কাছে জানতে চাইলেন, যাক, তুমি এই মোটর বাইক কোথায় পেলে? অধ্যাপক ডাম্বলডোর, আমি এটা ধার করেছি, হ্যাগ্রিড বাইক থেকে নামতে নামতে জবাব দিলেন। ইয়াং সিরিয়াস ব্ল্যাক এটা আমাকে ধার দিয়েছে। কোনো অসুবিধা হয়নি তো? ডাম্বলডোর জানতে চাইলেন। না, কোনো অসুবিধা হয়নি, হ্যাগ্রিড জবাব দিলেন।
বাড়িটা ধ্বংস হয়ে গেছে। মাগলদের কিছু করার সুযোগ না দিয়েই আমি ছেলেটাকে বের করে নিয়ে এসেছি। ব্রিস্টলে এসে সে ঘুমিয়ে পড়েছে। ডাম্বলডোর এবং অধ্যাপক ম্যাকগোনাগল এসে ঝুঁকে কম্বলের পুঁটলিটা দেখলেন। কম্বলটা সারাতেই দেখা গেল ভিতরে একটা শিশু ঘুমিয়ে আছে। কালো চুল, কপালের উপর বিদ্যুৎ চমকানোর মতো আঁকাবাঁকা একটা কাটা দাগ। এটাই কি সেই দাগ? ম্যাকগোনাগল প্রশ্ন করলেন। হ্যাঁ, ডাম্বলডোর জবাব দিলেন। সারা জীবন তাকে এই দাগ বয়ে বেড়াতে হবে। এ ব্যাপারে আপনি কি কিছু করতে পারবেন না ডাম্বলডোর? অধ্যাপক ম্যাকগোনাগল জানতে চাইলেন। পারলেও আমি কিছু করব না, ডাম্বলডোর জবাব দিলেন, কারণ এই দাগগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমারও বাঁ পায়ের হাঁটুতে কাটা দাগ আছে, যা দেখতে অবিকল লন্ডনের আন্ডারগ্রাউন্ডের ম্যাপের মতো। হেগরিড, বাচ্চাটাকে দাও। এখন আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যারিকে কোলে নিয়ে ডাম্বলডোর ডার্সলিদের বাড়ির দিকে অগ্রসর হলেন। আমি কি এখন বিদায় নিতে পারি? হেগরিড জানতে চাইলেন। হেগরিড তার দাড়ি ভরা মুখ নিয়ে হ্যারিকে চুমু খেলেন। তারপর বিকট শব্দ করে আহত কুকুরের মতো দ্রুতগতিতে সরে গেলেন। ম্যাকগোনাগল তাকে হুঁশিয়ার করলেন, চুপ, মাগলরা জেগে যাবে। হেগরিড একটা বড় রুমাল বের করে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, লিলি আর জেমস জীবিত নেই। এই সত্যিটা আমি মানতেই পারছি না। হ্যারি মাগলদের সাথে কিভাবে থাকবে সেটা ভেবেই আমি চিন্তিত। আসলে এটা খুবই দুঃখজনক। ম্যাকগোনাগল বললেন, হেগরিড, আপনি শান্ত হন, নতুবা অন্যরা আমাদের দেখে ফেলবে। ডাম্বলডোর বাগানের দেয়াল টপকে বাড়ির সামনের দরজার দিকে অগ্রসর হলেন। নিজের আলখাল্লার ভেতর থেকে একটি চিঠি বের করে তিনি হ্যারির গায়ে জড়ানো কম্বলের ভেতর ঢুকিয়ে দিলেন। হ্যারিকে কম্বল সহ দরজার সামনে রেখে ডাম্বলডোর ফিরে এলেন আগের জায়গায়, সঙ্গী দুজনের কাছে। পুরো 1 মিনিট তারা তিনজন দাঁড়িয়ে কম্বলের পুঁটলির দিকে তাকিয়ে রইলেন। হেগরিডের কাঁধ নড়ে উঠল। অধ্যাপক ম্যাকগোনাগল তার চোখের পাতা পিটপিট করলেন, আর ডাম্বলডোরের চোখে যে জ্যোতি সবসময় দেখা যেত তা কথায় যেন মিলিয়ে গেল। ডাম্বলডোর বললেন, এখানে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না। আমরা ফিরে গিয়ে উৎসবে যোগ দিতে পারি। ঠিক বলেছেন, হেগরিড কুণ্ঠিত কণ্ঠে বললেন, আমি বরং বাইক নিয়ে বিদায় হই। শুভরাত্রি অধ্যাপক ম্যাকগোনাগল। শুভরাত্রি অধ্যাপক ডাম্বলডোর। চোখ মুছতে মুছতে হেগরিড তার মোটর বাইকে উঠলেন আর বিকট আওয়াজ করে বাইক ছুটে চলল। অধ্যাপক ম্যাকগোনাগল, আবার দেখা হবে আশা করি, ডাম্বলডোর বললেন। জবাবে অধ্যাপক ম্যাকগোনাগল নাক দিয়ে লম্বা লম্বা শ্বাস ছাড়লেন। ডাম্বলডোর রাস্তার দিকে রওনা হলেন। লাইটারের সাহায্যে রাস্তার আলোগুলো আবার জ্বেলে দিলেন। 12টা বাতি জ্বলে উঠল। কমলা রঙের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল সড়ক। এমন পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছিল যে কোনো বিড়ালের বাচ্চাও যদি সড়কের শেষ প্রান্তে দৌড়ে যেত, পরিষ্কার তা দেখা যেত। দূর থেকে তারা দেখতে পেল 4 নম্বর বাড়ির সিঁড়িতে কম্বলের পুঁটলিটা। তারপর গুড লাক হ্যারি বলে কথায় যেন মিলিয়ে গেলেন। প্রিভেট ড্রাইভের ঝোপঝাড় তখন বাতাসে দুলছে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল শিগগিরই আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটবে। কম্বলের ভেতরে হ্যারি পটার নড়ছে, কিন্তু তার ঘুম ভাঙেনি। হ্যারি একটা হাত সে চিঠির উপর ছিল, যেটা ডাম্বলডোর তার কম্বলের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। হ্যারি জানতেও পারল না যে অসাধারণ, যে বিখ্যাত, এবং কিছুক্ষণ পর মিসেস ডার্সলি তাকে ঘুম থেকে জাগাবেন। ভোরবেলা দরজা খুলে মিসেস ডার্সলি চিৎকার করে উঠলেন। দুধের বোতল নেয়ার জন্য তিনি দরজা খুলেছিলেন। কম্বল জড়ানো শিশুটাকে তিনি 2 হাতে কোলে তুলে নিলেন। তার পুত্র ডাডলির সাথে হ্যারি আশ্রয় পেল। তিনি জানতেও পারলেন না দেশের সর্বত্র লোকজন মিলিত হয়ে গোপন সভায় হাতের গ্লাস উঁচু করে ফিসফিসিয়ে গলায় হ্যারি পটারের উদ্দেশ্যে যে ছেলেটা বেঁচে আছে। দ্বিতীয় খণ্ড, কাচের খাঁচার অন্তর্ধান। হ্যারি পটারকে যেদিন ডার্সলিরা কোলে তুলে নিয়েছিল সেদিন থেকে দেখতে দেখতে 10টা বছর কেটে গেছে। তবে প্রিভেট ড্রাইভে তেমন কোনো পরিবর্তন হয়নি। সূর্য আগের মতোই পূর্ব দিকে উঠছে আর পশ্চিমে অস্ত যাচ্ছে। আজ থেকে ঠিক 10 বছর আগে যেদিন মিসেস ডার্সলি তার দরজার সামনের থেকে হ্যারি পটারকে কুড়িয়ে কোলে তুলে নিয়েছিলেন, যে রাতে মিস্টার ডার্সলি পেঁচা সম্পর্কে দুঃখজনক খবর শুনেছিলেন, সবই আগের মতো চলছে। শুধু দেয়ালে ঝুলানো তাদের ছবিগুলো দেখে বোঝা যায় কত বছর পার হয়ে গেছে। ডাডলিও আর এখন শিশু নয়। ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে সাইকেল চালাচ্ছে, মেলা দেখতে যাচ্ছে, বাবার সাথে কম্পিউটার গেমস খেলছে। ঘরে ঢুকে কিছুতেই বোঝা যাবে না এখানে ডাডলির কোনো একটা সঙ্গী আছে বা আর কেউ এখানে থাকে। হ্যারি পটার তখনও ঘুমোচ্ছে, কিন্তু বেশিক্ষণ সে ঘুমোতে পারল না।
আন্টি পেতুনিয়ার কর্কশ কণ্ঠে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। তার উচ্চ কণ্ঠ দিনের নীরবতা ভঙ্গ করল। এখনই উঠে পড়ো, এখনই। হ্যারি উঠে পড়ল। তার আন্ট দরজা ধাক্কাচ্ছেন। হ্যারি, ওঠো বলে আন্ট পেতুনিয়া চিৎকার করছেন। হ্যারি বুঝতে পারল তার আন্ট রান্নাঘরের দিকে যাচ্ছেন। চুলার ওপর কড়াই বসানো হচ্ছে। পাশ ফিরে হ্যারি স্বপ্নের কথা ভাবছিল। একটু আগে সে একটা মজার স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখছিল যে একটা উড়ন্ত মোটর বাইকে সে ঘুরে বেড়াচ্ছে। আন্ট পেতুনিয়া দরজার কাছে এসে আবার জিজ্ঞেস করলেন, হ্যারি, তুমি কি উঠেছ? উঠেছি, হ্যারি জবাব দিল। তাড়াতাড়ি এদিকে এসো, আন্ট হ্যারিকে নির্দেশ দিলেন। তুমি শূকরের মাংসের দিকে খেয়াল রেখো। দেখো সব কিছু যেন পুড়ে না যায়। আমি চাই আজ ডাডলির জন্মদিনে সব কিছু নিখুঁত হোক। হ্যারি বিড়বিড় করে কী যেন বলল। আন্ট তাকে প্রশ্ন করলেন, হ্যারি, তুমি কি কিছু বলেছিলে? হ্যারি জবাব দিল, না, কিছু না তো। ডাডলির জন্মদিনের কথা তো সে ভুলেই যেতে পারে না। হ্যারি বিছানা থেকে উঠে মজা খুঁজতে লাগলো। বিছানার নিচে এসে একজোড়া মজা পেল। মজার ওপর থেকে একটি মাকড়সাকে তাড়িয়ে দিয়ে হ্যারি মজা দুটি পড়ল। হ্যারি মাকড়সাকে ভয় পায় না, কারণ কাবার্ডের অনেক মাকড়সা, আর সিঁড়ির নিচে ঘুপচি এই কাবার্ডেই হ্যারিকে ঘুমোতে হয়। জামা পরে হ্যারি নিচের রান্নাঘরের দিকে রওনা হলো। ডাডলির জন্মদিনের উপহারগুলোর জন্য টেবিলটা দেখা যাচ্ছে না। জন্মদিনে ডাডলি তার পছন্দের সব জিনিসই পেয়েছে বলে মনে হলো। সে নতুন কম্পিউটার পেয়েছে, আরেকটা টেলিভিশন পেয়েছে, রেসের বাইক পেয়েছে। ডাডলি কেন রেসের বাইক চেয়েছে এটা হ্যারির কাছে রহস্যই রয়ে গেল। কাউকে সাইকেল দিয়ে ধাক্কা মারার জন্য হলে ঠিক আছে। ডাডলি খুব মোটা এবং ব্যায়াম সে একেবারেই পছন্দ করে না। অবশ্য কাউকে ঘুষি মারা সেটা অন্য কথা, বিশেষ করে হ্যারিকে। এই ব্যায়ামটাই সে সবসময় করে থাকে। তবে হ্যারিকে বাগে পাওয়া সহজ ছিল না। হ্যারি কিন্তু গায়ে তেমন বড় হয়ে ওঠেনি। তার শরীর রোগা পাতলা। ডাডলির বড় জামা কাপড় তাকে আরও বেশি রোগা দেখায়। আকারে আয়তনে ডাডলি ছিল তার 4 গুণ। হ্যারির মুখ পাতলা, হাঁটু গোল, চুল কালো আর চোখে উজ্জ্বল সবুজ। চোখে গোল কাচের চশমা। চশমায় অনেক সেলোটেপের টুকরো, কারণ ডাডলি প্রায় তাকে ঘুষি মেরে চশমা ভাঙত। নিজের চেহারায় যে জিনিসটা হ্যারি ভালো লাগে তা হলো তার কপালের চিকন দাগ, ঝিলিক মারা বিদ্যুতের মতো আঁকাবাঁকা। তার কপালে এই দাগ কেন, এ ব্যাপারে প্রশ্ন করলে আন্ট পেতুনিয়া জবাব দেন, যখন মোটর দুর্ঘটনায় তোমার বাবা মা দুজনেই মারা যান তখন থেকে তোমার কপালে এই দাগ। এর বাইরে তুমি আমাকে আর কোনো প্রশ্ন করো না। হ্যারি জানে ডার্সলি পরিবারের সাথে থাকতে হলে এ ব্যাপারে দ্বিতীয় কোনো প্রশ্ন করা যাবে না। হ্যারি যখন কড়াইয়ে শূকরের মাংস উল্টাচ্ছিল ঠিক তখনই আঙ্কেল ভার্নর রান্নাঘরে প্রবেশ করলেন। চুল আঁচড়াওনি কেন? তিনি হ্যারির কাছে যেন কৈফিয়ত চাইলেন। আঙ্কেল ভার্নর সপ্তাহে একদিন পত্রিকার শিরোনামের ওপর চোখ বলান এবং উচ্চকণ্ঠে চিৎকার করেন, হ্যারির এখনই চুল কাটা দরকার। কিন্তু এতে কিছু যায় আসে না। হ্যারির চুল যথারীতি বাড়তেই থাকে। হ্যারি যখন ডিম ভাজছিল ঠিক তখনই ডাডলি এবং তার মা রান্নাঘরে প্রবেশ করলেন। ডাডলির চেহারার সাথে আঙ্কেল ভার্নরের অনেক মিল আছে। ডাডলির মা বললেন, ডাডলির চেহারা শিশু অ্যাঞ্জেলদের মতো, আর হ্যারির কাছে মনে হয় ডাডলির পরচুলা পড়া একটা শূকর। টেবিলের ওপর ডিম ও শূকরের মাংস রাখতে হ্যারিকে বেশ বেগ পেতে হচ্ছিল, কারণ টেবিলে তেমন জায়গা নেই। আর ডাডলি তখন তার উপহারগুলো গুনছে। উপহার গুনতে গুনতে ডাডলির মন একটু দমে গেল। ডাডলি মন্তব্য করল, 36টা, তার মানে গতবার জন্মদিনের তুলনায় 2টি কম। আন্ট বললেন, এর সাথে মার্চ আন্ট আর আমার উপহার যোগ করো, এবার গুনে দেখো কত হয়। ঠিক আছে, তাহলে 37টা হলো। ডাডলির জবাবের মধ্যে ভীষণ ক্রোধের গন্ধ পেয়ে আন্ট পেতুনিয়া বেশ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আমরা আজ যখন বাইরে যাব তখন তোমাকে আরও 2টো উপহার কিনে দেব। ডাডলি মুহূর্তের জন্য কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে, তাহলে আমার উপহারের সংখ্যা হবে 30। আন্ট পেতুনিয়া কথা শেষ করলেন। লক্ষ্মী সোনা, সংখ্যা হবে 30 নয়, বেশি, 39। আহ! ডাডলি চেয়ারে বসে সবচেয়ে কাছের প্যাকেটটা হাতে তুলে বলল, তাহলে ঠিক আছে। আঙ্কেল ভার্ন মৃদু হাসলেন। বাবার মতো ডাডলি তার প্রাপ্যটা চাচ্ছে, এই বলে আঙ্কেল ভার্ন ডাডলির চুলের আদরের হাত বুলিয়ে দিলেন। ঠিক এই সময় ফোন বেজে উঠল। আন্ট পেতুনিয়া ফোন ধরতে চলে গেলেন। হ্যারি আর আঙ্কেল ভার্ন দেখলেন ডাডলি তার উপহার সামগ্রীর মড়ক খুলছে। ডাডলি একটা রেসিং বাইক পেয়েছে একটা সিনে ক্যামেরা, কম্পিউটারের
16টা নতুন খেলা, একটা ভিডিও রেকর্ডার। ডাডলি মড়ক খুলে সোনালি হাতঘড়িটা বের করলো। এ সময় আন্ট পেতুনিয়া হন্তদন্ত হয়ে ফিরে এলেন। তাকে ক্ষুব্ধ ও চিন্তিত মনে হচ্ছিল। তিনি বললেন, দুঃসংবাদ ভার্ন, মিসেস ফিগের পা ভেঙে গেছে, তিনি ওকে নিতে পারবেন না। এই বলে তিনি হ্যারির প্রতি আঙ্গুলি নির্দেশ করলেন। ডাডলির চেহারায় অপ্রত্যাশিত আতঙ্ক দেখা গেল। হ্যারি অবশ্য হাঁপ ছেড়ে বাঁচল। প্রতি বছর ডাডলির জন্মদিনে তার বাবা মা তাকে এবং বন্ধুকে নিয়ে সারাদিনের জন্য বাইরে যান, অ্যাডভেঞ্চার পার্ক, হ্যামবার্গার বা সিনেমায়। প্রতি বছরই হ্যারিকে ফিগের কাছে রেখে যেতেন তারা। ফিগ হচ্ছেন একজন উন্মাদ বৃদ্ধা। তিনি দুটো রাস্তা পরেই থাকেন। হ্যারি মিসেস ফিগকে একদমই পছন্দ করেন না। তাহলে এখন কি হবে? আন্ট পেতুনিয়া কথাগুলো বলে হ্যারির দিকে এমনভাবে তাকালেন যে মনে হলো মিসেস ফিগের পা ভাঙার জন্য হ্যারিই দায়ী। ভার্ন বললেন, মার্চকে ফোন করা যেতে পারে। বকার মতো কথা বলো না ভার্নন, সে হ্যারিকে একেবারেই পছন্দ করে না, মিসেস ডার্সলির জবাব। হ্যারির সামনে ডার্সলি পরিবার তাকে নিয়ে প্রায় এ ধরনের কথাবার্তা হতো, যেন হ্যারি ধারে কাছেও নেই, বা তার কখনো হ্যারি সম্পর্কে এমন অবজ্ঞার সুরে কথা বলতেন যে মনে হতো তার এখানে কোনো উপস্থিতিই নেই। হ্যারি মনে মনে আশা করছিল একা থাকলে সে টেলিভিশনে তার খুশি মতো অনুষ্ঠান দেখতে এবং ডাডলির কম্পিউটার রুমেও যেতে পারবে। তাদের কথাবার্তার মাঝখানে হ্যারি বলল, আমাকে তোমরা বাড়িতে রেখে যেতে পারো, আমি টিভি দেখে সময় কাটাবো। আন্টি পেতুনিয়া হ্যারির দিকে এমনভাবে তাকালেন যে মনে হলো যেন এইমাত্র তিনি তেতো কিছু মুখে দিয়েছেন। তিনি মন্তব্য করলেন, ঘরে ফিরে দেখা যাবে সব তছনছ হয়ে গেছে। আমি বাড়ির কোনো কিছুরই ক্ষতি করব না, হ্যারি বলল, কিন্তু কেউই তার কথা কানে তুলল না। আন্ট পেতুনিয়া বললেন, চলো চিড়িয়াখানায় যাই, ওকে গাড়িতে বসিয়ে রাখা যাবে। গাড়িটা নতুন, নতুন গাড়িতে ও একা থাকতে পারবে না। ডাডলি কাঁদতে শুরু করলো। আসলে কাঁদা নয়, কাঁদার অভিনয়। ডাডলি জানে কাঁদলেই সে যা চায় তাই পায়। দুষ্ট ছেলে এভাবে কাঁদে না। তার মা বললেন, তোমার মা কখনোই চাইবে না যে সে তোমার জীবনের এই দিনটা নষ্ট করে দেয়। আমি চাই না, একদমই চাই না সে আমাদের সঙ্গে যাক। ডাডলি বলল, সে সব কিছু নষ্ট করে দেবে। এই বলে সে হ্যারির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো। ঠিক তখনই দরজায় বেল বেজে উঠল। আন্ট পেতুনিয়া উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, ওহ ঈশ্বর, তারা এসেছে। কিছুক্ষণ পর মাকে নিয়ে ঘরে প্রবেশ করলো ডাডলির ঘনিষ্ঠতম বন্ধু পায়ার্স পালকিস। ডাডলির কান্না থেমে গেল। পায়ার্সের চেহারাটা যেন অনেকটা ইঁদুরের মতো। পায়ার্স পালকিস ডাডলির মজার বন্ধু। ডাডলি যখন লোকজনকে আঘাত করে তখন সে তাদের হাত পেছনে আতমরা করে বেঁধে ফেলে। আধ ঘন্টা পরই হ্যারি গিয়ে বসলো ডার্সলিদের গাড়িতে। হ্যারি ভাবতেও পারেনি তার এমন সৌভাগ্য হবে। গাড়িতে ডাডলি এবং পায়ার্সও আছে। তারা সকলেই যাবে চিড়িয়াখানায়। আঙ্কেল ভার্নর হ্যারিকে সতর্ক করে দিলেন, সাবধান, কোনো প্রকার গণ্ডগোল করবে না। গণ্ডগোল করলেই বড়দিন পর্যন্ত তোমাকে কাবার্ডে কাটাতে হবে। সত্যি বলছি, আমি কোনো রকম গণ্ডগোল করব না, হ্যারি আশ্বাস দিল। আঙ্কেল ভার্ননের মতে কেউই হ্যারির কথা বিশ্বাস করল না। হ্যারিকে নিয়ে প্রায় এক অঘটন ঘটে। এর আগেও হ্যারি তাদের বিরক্ত করেছে। সমস্যা হলো হ্যারিকে নিয়ে প্রায়ই অদ্ভুত সব ঘটনা ঘটে। তাকে নিয়ে ডার্সলি পরিবার মোটেই খুশি নন। এবার সেলুন থেকে চুল কেটে হ্যারি বাড়িতে ফিরে আসতেই তার চুল আগের মতো হয়ে যায়। আন্ট পেতুনিয়া দেখতে পান তার মাথার চুল আগের মতোই, যেন চুল কাটাই হয়নি। এতে তিনি বিরক্ত হলেন এবং রান্নাঘর থেকে কাঁচি এনে হ্যারির মাথা মুড়িয়ে দিলেন। কেবল কপালের দাগ ঢেকে রাখার জন্য সামনের দিকে কিছুটা রেখে দেয়া হলো। ডাডলি তাকে দেখে হাসছিল। সারা রাত তার ঘুম হলো না। সে স্কুলের কথা ভাবছিল। সকালে উঠে দেখে হ্যারির মাথা ভর্তি চুল। আন্ট কেটে দেওয়ার আগে যে অবস্থা ছিল, এ কারণে আন্ট তাকে 7 দিন কার্ডবোর্ডের মধ্যে আটকে রাখলেন। যদিও হ্যারির বোঝাবার আপ্রাণ চেষ্টা করেছে যে সে এর কারণ জানে না। আরেকদিন আন্ট পেতুনিয়া ডাডলির একটা পুরনো ঢলা জাম্পারের ভেতর হ্যারিকে ঢুকানোর চেষ্টা করছিলেন, কিন্তু যতই তিনি হ্যারির মাথা ঢুকাতে চান ততই জাম্পারের মুখটা ছোট হয়ে আসে। আন্ট পেতুনিয়া ভাবলেন হয়তো ধোয়ার পর ছোট হয়ে গেছে। শেষ পর্যন্ত জাম্পারে হ্যারির মাথা ঢুকে এবং হ্যারি শাস্তি থেকে রেহাই পায়। আরেকবার হ্যারি ভীষণ বিপদে পড়েছিল। তাকে একদিন স্কুল ভবনের ছাদে পাওয়া গেল। আসলে ছাদে সে স্বেচ্ছায় ওঠেনি। ডাডলির দুষ্টু বন্ধুরা হ্যারিকে তাড়া করে সেখানে নিয়ে গিয়েছিল। এরপর স্কুলের প্রধান শিক্ষয়িত্রী ডার্সলি দম্পতিকে একটা চিঠি লিখে জানান যে হ্যারি স্কুলের ছাদে উঠেছে। হ্যারি রান্নাঘরের বাইরে বড় শিম গাছের পেছনে লাফ দেওয়ার চেষ্টা করেছিল। হ্যারির ধারণা বাতাস তাকে উড়িয়ে এত উপরে তুলেছে। কিন্তু আজ কোনো গোলমাল হলো না। তার স্কুল, কাপবোর্ড অথবা মিসেস ফিগের বাঁধাকপির গন্ধ ভরা রুম থেকে ডাডলি ও
পায়ার্সের সাথে দিন কাটানো ভালো। গাড়ি চালাতে চালাতে আঙ্কেল ভার্ন আন্ট পেতুনিয়ার কাছে অভিযোগ করছিলেন। তিনি অভিযোগ করতে পছন্দ করেন। সচরাচর তার অভিযোগ হলো কর্মরত লোকজন, হ্যারি, ব্যাংক, এরপর কাউন্সিল, আবার হ্যারি বিষয়ক। আজ সকালে অভিযোগ হলো মোটর বাইক বিষয়ক। মোটর বাইক খ্যাপাটে ও তরুণ মাস্তানের মতো গর্জন করে চলে। একথা তিনি বললেন যখন পাশ দিয়ে একটা মোটর বাইক অতিক্রম করে চলে গেল। আমি মোটর বাইক নিয়ে একটি স্বপ্ন দেখেছিলাম। হ্যারি হঠাৎ মনে পড়ল। সে বলল, মোটর বাইকটি উঠছিল। আরেকটু হলে ভার্ননের গাড়ি দুর্ঘটনায় পড়ত। তিনি ডান দিকে ঘুরে হ্যারির দিকে বিরক্তির সঙ্গে তাকালেন। তার মুখ তখন বৃহদাকার মূলার মতো। বললেন, মোটর বাইক উঠতে পারে না। ডাডলি ও পায়ার্সও হাসছিল। আমি জানি এটি উঠতে পারে না, হ্যারি বলল। আমি স্বপ্নে দেখেছিলাম। এরপরই হ্যারি ভাবল, কিছু না বললেই ভালো হতো। সে কথা বলুক, এটা ডার্সলি পরিবারের কেউই চায় না। তারা তাকে ঘৃণা করে। স্বপ্ন হোক বা কার্টুন হোক, তাকে কিছুই এসে যায় না। তারা মনে করবে এটা নিশ্চয়ই হ্যারির ভয়ঙ্কর কোনো ব্যাপার। দিনটি ছিল রোদ ঝলমলে শনিবার, ছুটির দিন। চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড়। ছেলে মেয়ে নিয়ে অনেক পরিবার এসেছে। ডার্সলি দম্পতি ডাডলি ও পায়ার্সের জন্য বড় সাইজের চকলেট আইসক্রিম কিনে দিলেন। হ্যারিকে আড়াল করার আগেই যখন ভ্যানে বসা লাশময়ী মহিলা হ্যারির জন্য কি কেনা হবে জানতে চান, তখন একটি সস্তা লেমন আইসক্রিম কিনে দেন। হ্যারি মনে মনে ভাবল, তাও মন্দ নয়। দীর্ঘদিন পর হ্যারির একটা সুন্দর সকাল কাটল। ডাডলি এবং পিয়ার্স থেকে একটু ব্যবধান রেখে হ্যারি হাঁটাহাঁটি করল। চিড়িয়াখানার রেস্তোরাঁয় তারা খাওয়া দাওয়া সারল। দুপুরে খাবারের পর তারা সাপ জাতীয় প্রাণীদের ঘর দেখতে গেল। ঘরটা ছিল খুব ঠান্ডা ও অন্ধকার, তবে দেয়ালের পাশে জানালাগুলো আলো জ্বালানো ছিল। ঘরে ছিল টিকটিকি, সাপ ও অন্যান্য সরীসৃপ। বিশাল আকারের বিষধর কবরা, এমনকি মানুষকে পিষে মেরে ফেলতে পারে এমন মোটা একটি অজগর। একটা বিশাল সাপ ঘুমিয়েছিল। ডাডলি ওর বাবাকে ফিসফিস করে বলল, ওটাকে জাগাও। আঙ্কেল ভার্নন কাজের টকা দিলেন, কিন্তু কোনো কাজ হলো না। সাপটা একটুও নড়ল না। কিছুক্ষণ পর সাপটা মাথা তুলল। মনে হলো সাপটা হ্যারির দিকে তাকিয়ে আছে। হ্যারি সাপটাকে লক্ষ্য করলো এবং আর কেউই সাপটাকে লক্ষ্য করছে কিনা এটাও দেখে নিল। না, আর কেউ লক্ষ্য করছে না। সাপটা তার মাথা আঙ্কেল ভার্নন ও ডাডলির দিকে বাড়ালো, চোখ তুলে ওপরের দিকে তাকালো। তারপর হ্যারির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলতে চাইল, আমি তো সবসময় এরকম ব্যবহার পেয়ে থাকি। আমি তা জানি, হ্যারি বিড়বিড় করে বলল। সাপটি জোরে জোরে মাথা নাড়াচ্ছে। তুমি কোথা থেকে এসেছো? হ্যারি জানতে চাইল। সাপ লেজ দিয়ে কাচের গায়ে লেখা দেখালো, বোয়া কনস্ট্রাক্টর, ব্রাজিল। জায়গাটা কি বেশ ভালো? হ্যারি প্রশ্ন করল। সাপটা লেজ দিয়ে আবার গ্লাসের ওপর লেখা দেখালো। হ্যারি পড়তে পারল। এই সাপটাকে এই চিড়িয়াখানায় বড় করা হয়েছে। হ্যারি বলল, তাহলে তুমি কখনো ব্রাজিল দেখোনি? সাপ মাথা নেড়ে জানালো, না। সঙ্গে সঙ্গে হ্যারি সজোরে চিৎকার করে উঠল, ডাডলি, মিস্টার ডার্সলি, শিগগিরই এদিকে এসো। অবিশ্বাস্য একটা ঘটনা দেখে যাও। সবাই দৌড়ে এলো। ডাডলি সুযোগ পেয়ে হ্যারির পাঁজরে একটি ঘুষি বসিয়ে দিল। হ্যারি সঙ্গে সঙ্গে কংক্রিটের মেঝেতে পড়ে গেল। এরপর যা ঘটল তা আরও আশ্চর্যজনক। ডাডলি এবং পায়ার্স যখন কাচের দিকে তাকালো, তখন তারা উভয়ে ওরে বাপরে বলে মাটিতে ছিটকে পড়ল। হ্যারি বসে হাঁপাতে লাগলো। একটু পর হ্যারি তাকিয়ে দেখে কাচের খাঁচাটা নেই। সাপটা তাদের দিকে এগিয়ে আসছে। সরীসৃপ ভবনে হইচই ও শোরগোল পড়ে গেল। যে যেদিকে পারছে ছুটতে লাগলো। সাপটা যখন হ্যারির পাশ দিয়ে যাচ্ছিল, তখন হ্যারি সাপের কণ্ঠে শুনল, আমি ব্রাজিল থেকে এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ। সরীসৃপ ভবনের কিপার স্তম্ভিত হয়ে গেলেন। চিড়িয়াখানার পরিচালক আন্ট পেতুনিয়াকে এক কাপ মিষ্টি চা তৈরি করে খাওয়ালেন। তিনি বারবার তার কাছে মাপ চাইলেন। সরীসৃপ ভবন থেকে পায়ার্সটা বের হয়ে না আসা পর্যন্ত আঙ্কেল ভার্নন অপেক্ষা করলেন। সাপটা কারো কোনো ক্ষতি করেনি। হ্যারি পায়ের পাশ দিয়ে সামনের দিকে চলে গেছে। কোনো অঘটন ঘটেনি। তারা সবাই ভার্নন আঙ্কেলের গাড়িতে উঠে পড়ল। ডাডলি বলল, আরেকটু হলে সাপটা আমার পায়ে কামড় বসিয়ে দিত। পায়ার্স বলল, তোমাকে তো পাকে পাকে সাপটা জড়িয়েই ধরেছিল, আর সাপটা হ্যারির সাথে কথা বলেছিল, তাই না হ্যারি? আঙ্কেল ভার্নন বারবার হ্যারির দিকে তাকালেন। তিনি হ্যারির উপর খুবই অসন্তুষ্ট। রাগে আঙ্কেল ভার্ননের মুখ থেকে কথা বেরোচ্ছিল না। তারপরও আদেশ দিলেন, যাও, কাবার্ডে যাও, তোমার জন্য কোনো খাবার নেই। বাড়িতে ফিরে আঙ্কেল ভার্নন একটি চেয়ারে এলিয়ে পড়লেন। আন্ট পেতুনিয়া ব্রান্ডি আনতে ছুটলেন। হ্যারি ঠাই হলো অন্ধকার কাবার্ডে। সে ভাবছিল, তার যদি একটা ঘড়ি থাকতো। ঘড়ি না থাকায় সে সময় জানতে পারল না। ডার্সলি পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছে কিনা এটা তো সে বুঝতে পারছিল না।
তারা না ঘুমোলে সে রান্নাঘরে যাবার কথা ভাবতেও পারে না। প্রায় 10 বছর হ্যারি ডার্সলি পরিবারের সাথে কাটিয়ে দিয়েছে। 10টা বছর খুব বিরক্তিকর ও কষ্টকর সময়। ছোটবেলার কথা তার যতদূর মনে পড়ে, তার বাবা মা যখন সড়ক দুর্ঘটনায় মারা যান তখনকার কথা। যে গাড়িতে ওর বাবা মা দুর্ঘটনায় মারা যান সেখানে সেও ছিল, কিন্তু সে সময়ের কোনো কথাই তার স্মরণ নেই। কাবার্ডে যখন সে দীর্ঘক্ষণ তার অতীত স্মরণ করার চেষ্টা করছে, তখন এক আশ্চর্যজনক দৃশ্য দেখল। এক তীব্র সবুজ আলোকরশ্মি দেখে সে কপালের কাটা দাগে ব্যথা অনুভব করে। কপালের ব্যথা থেকে সে দুর্ঘটনার কথা মনে করতে পারে, কিন্তু সবুজ আলো ওটা কোথা থেকে আসে? বাবা মার কথা একেবারেই তার স্মরণ নেই। তার বাবা মা সম্পর্কে কোনো কথাই হ্যারি আঙ্কেল বা আন্টির সাথে বলতেন না। এসব ব্যাপারে খুব প্রশ্ন করাও হ্যারির জন্য বারণ ছিল। এই বাসায় তার বাবা মার কোনো ছবিও নেই। হ্যারির বয়স যখন আরও কম ছিল তখন সে প্রায়ই স্বপ্নে দেখত একজন অচেনা আত্মীয় এসে তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার একমাত্র পরিচিত বলতে এই ডার্সলি পরিবার। একবার আন্টির সাথে দোকানে কেনাকাটার সময় একজন লোক এসে হ্যারিকে জিজ্ঞেস করেছিল সে তাকে চেনে কিনা। এই প্রশ্ন শুনে কোনো কিছুই না কিনে আন্ট পেতুনিয়া দোকান থেকে বাইরে চলে এলেন। একবার এক অচেনা মহিলা চলন্ত বাস থেকে হ্যারিকে হাতছানি দিয়ে ডেকেছিল। মহিলার গায়ে সবুজ পোশাক, চেহারাটা একটু বুনো ধরনের, কিন্তু মজার ব্যাপার হলো হ্যারি যখনই তাদের সাথে কথা বলতে চাইতো তারা অদৃশ্য হয়ে যেত। স্কুলে হ্যারির কোনো বন্ধু ছিল না। সবাই জানতো এই ঢোলা জামা ও ভাঙা চশমা পরা হ্যারি পটারকে ডাডলি এবং তার দুষ্টু বন্ধুরা কেউই পছন্দ করে না। কেউই হ্যারির সাথে মিশতো না, কারণ ডাডলিকে চটাবার মতো সাহস কারোরই ছিল না।